নমস্কার স্নেহের ছাত্রছাত্রীরা, কম্পন দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা রয়েছি মাধ্যমিকের শেষ মুহূর্তের প্রস্তুতিতে। অবশ্যই 2024-এর মাধ্যমিক পরীক্ষা আমাদের একেবারে দোরগোড়ায়, বোধহয় 1.5 মাসেরও কম সময় আমাদের হাতে রয়েছে। আজকে আমরা স্টুডিওতে পেয়েছি মৃন্ময়ী ম্যাডামকে, মৃন্ময়ী ঠাকুর ম্যাডাম, ইতিহাসের শিক্ষিকা। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। নমস্কার। আজকে আমরা আমাদের আলোচনা এইভাবে এগিয়ে নিয়ে যাব। স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ম্যাডাম অলরেডি লিখে ফেলেছেন আমরা কিভাবে ইতিহাস বিষয়টা পড়ব। অবশ্যই পড়ব এবং মনে রাখবো, সেই নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। আমি ম্যাডামকে অনুরোধ করবো আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যেতে। প্রথমেই আমার সকল স্নেহের শিক্ষার্থীদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য শুভকামনা জানাই এবং আজকে যার আমন্ত্রণে আমার এখানে আসা আমাদের শ্রদ্ধেয় মাননীয় তনুরঞ্জন স্যারকে তার এই ইতিবাচক যে প্রচেষ্টা, তার এই যে একটা সদর্থক পদক্ষেপ, সেটার জন্য আমি তাকে আন্তরিক প্রণাম জানাই এবং তার এই প্রচেষ্টায় আমি সংযুক্ত হতে পেরে আমার ভীষণই ভালো লাগছে। ম্যাডাম, প্রণাম নয়, ধন্যবাদ। ঠিক আছে, একদমই। তো প্রথমে বিষয়ভিত্তিক আলোচনায় প্রবেশ করি যে কিভাবে পড়বো। তো জেনারেলি যেটা হয়, বারংবার একটাই প্রশ্ন আসে আমার কাছে যে ম্যাম ভুলে যাচ্ছি, ম্যাম পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি। আচ্ছা দেখো, প্রথমে আমি বলে দিই যে ইতিহাসে কিন্তু সেই রকম আর সাল, যে তারিখ, তারপরে যে কিংডম, ডাইনেস্টি, সেটা কিন্তু এখন নেই। এখন কিন্তু আমরা তার পরিবর্তে পড়ছি আত্মজীবনী, স্মৃতিকথা এবং মানুষের যে সোশ্যাল যে অ্যাসপেক্ট, হিস্ট্রি, সোশ্যাল অ্যাসপেক্টটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে যে একটা হিস্ট্রি, যে মডার্ন হিস্ট্রি, আমরা অসহযোগ আন্দোলন করছি এখানে, কিন্তু আমরা অসহযোগ আন্দোলনের কারণ করছি না, তার পরিবর্তে করছি অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা, আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা। তো এই যে সামাজিক জীবন চর্চার ইতিহাস, এটা মডার্ন পার্সপেক্টে ভীষণ তৈরি করা হয়েছে এই বইটাকে। তো এটা অনেক বেশি স্কোরিং, স্পিড কোয়েশ্চেন আছে। তো এটাই বলবো যে জিনিসটা আমাদের ভীষণ মনোগ্রাহী হয় সেটা কিন্তু আমরা ভুলি না, কোনো আনন্দের কথা ভুলি না, দুঃখের কথা ভুলি না, ভুলে যাই যেটা আমরা না বুঝে পড়ি। প্রথমেই চেষ্টা করতে হবে যে বেসিক প্লটটা, যে তোমরা যেটা পড়ছো সেটা যেন ক্লিয়ার থাকে, তার একটা সারাংশ বা যে বিষয়বস্তু সেটা যেন অবশ্যই তোমরা বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমাদের ইন্টারেস্ট বাড়বে যেটা পড়ছো এবং তোমাদের আরো জানতে সেটা ইচ্ছে করবে। যেমন সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কোয়েশ্চেনটা আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে তার জাতীয়তাবাদী চিন্তা ভাবনা প্রকাশ করেছেন। তো প্রথমে এটা যদি আমরা ভেবে নিই যেটা মুখস্থ করবো, তাহলে কিন্তু এটা বুঝতে অসুবিধা হবে। তো এইটুকু জানতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর উগ্র জাতীয়তাবাদীর বিরোধিতা করতেন, তিনি একটা গঠনমূলক বা সমন্বয়বাদী জাতীয়তাবাদী বিশ্বাস করতেন এবং গোড়ার একটা আইরিশ সন্তান ছিল, সে নিজেকে ভাবতো সে বাঙালি সন্তান। তো তার যে মানসিক টানাপোড়েন, দ্বন্দ্ব, কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়ার মধ্যে দিয়ে মানবতাবাদটাকে ফুটিয়ে তুলেছেন, গোটা একটা ভারতের প্রতিচ্ছবি, গোড়া কিন্তু একটা ক্যারেক্টার না, একটা পুরো ভারতের প্রতিচ্ছবি, অখণ্ড ভারতের প্রতিচ্ছবি কিভাবে তিনি তুলে ধরেছেন। তো এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এই কোশ্চেনটা আমরা করে আসতে পারবো। এখানে কিন্তু কমন আনকমন এই বেড়াজাল থেকে কিন্তু বেরোতে হবে। এটা বেরোনোর একটা মাত্রই উপায়, যেটা পড়ছি একটু বুঝে পড়ি, তার বিষয়বস্তুটা প্লটটা, বেসিক প্লটটা যেন আমাদের ক্লিয়ার থাকে। এটা একটা পয়েন্ট হলো। দ্বিতীয় হচ্ছে, যেটা আমরা পড়ছি সেটা কিন্তু আমাদের মনে করে লিখতে হয়। তো মনে করাটা একটা ইম্পর্টেন্ট পার্ট, মেমোরাইজ। যখনই পড়বে, সবসময় আমরা পড়ছি না, আমরা কখনো সকালে একটু পড়ছি, দুপুরে পড়ছি, ফাঁকা যে টাইমটা সেটা মনে করতে হবে যে আমরা যেটা পড়লাম সেটা মনে পড়ছে তো আমাদের খাতায়, আমরা সম্পূর্ণ লিখে আসতে পারবো তো। তো এই ক্ষেত্রে মেমোরাইজেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আর থার্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে একদম সামনে এসে গেছে, প্রিভিয়াস যে 7 ইয়ারের কোয়েশ্চেনটা খুব ভালো করে করতে হবে। যে সমস্ত টেস্ট পেপার আছে সেগুলোতে খুব ভালো করে টাইম ধরে তোমাদের কিন্তু সলভ করতে হবে। এইভাবে একটা প্ল্যান করে পড়লে কিন্তু তোমরা খুব ভালো ভাবে আশা করি স্কোর করতে পারবে ইতিহাস বিষয়ে। বেশ, ম্যাডামের কাছ থেকে আমরা জেনে নিলাম আমরা কিভাবে পড়বো। একেবারে মূল বিষয়বস্তুটাকে ভালো করে বোঝার চেষ্টা করব। আর এই কথা বলার পেছনে আমার যেটা মনে হয় যে বিগত কয়েক বছরের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন, তার কারণ এতটাই, অনেকেই বলছে অনেকটা জটিল, ঘুরিয়ে ফিরিয়ে আসছে, সেই কথাটা বলার সুযোগ থাকবে না আমরা যদি টেক্সটটাকে খুব ভালো করে, তার জিস্টটা, তার মূল প্রতিপাদ্য বিষয়টা যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের উত্তর লেখা অনেক সহজ হবে। এবং অনেকটা কথাই ম্যাডাম বলেছেন, আমরা ধীরে ধীরে অন্য বিষয়টাতে চলে যাব। আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে পরীক্ষায় আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা কোথায়
ভুলগুলো করে থাকি এবং সেই ভুলটাকে কিভাবে আমরা সংশোধন করতে পারি বা আগে থেকে আমরা সচেতন হতে পারি, যাতে আমরা আমাদের ওই সামান্য সময়ের মধ্যে পরীক্ষার খাতায় সেই ভুলগুলো না হয়। বেশ, আচ্ছা, তো যখন আমরা প্রশ্নটা পাচ্ছি, প্রথম অনেকেই এই ভুলটা এখানেই করে, প্রশ্নটা পেয়েই তাড়াহুড়ো করে দেখতে চায় 8 নম্বরে কি পড়েছে, বন্ধুদের সাথে কনভারসেশন করে আর এটা পড়েছে ওটা পড়েছে, সেইটা না করে আমি বলবো প্রশ্নটাকে তোমরা ভালো করে পড়ো। এই প্রশ্নটা যখন পাচ্ছ এবং তার আগে উত্তরটা যখন লিখছো, এই মোমেন্টটাই তোমাদের স্থির করবে যে তোমাদের অ্যাক্টিভিটিস কি, এই মোমেন্টটা স্থির করবে যে পুরো পরীক্ষাটা কেমন হচ্ছে, কেমন হবে তোমাদের। তো এখানে প্রথম থেকে একদম লাস্ট অব্দি খুব ভালো করে প্রশ্নগুলো পড়বে। অবশ্যই যেগুলো পারবে সেগুলো আগে মার্ক করে নেবে এবং তারপরে যেগুলো আর বড় প্রশ্নের ক্ষেত্রে যেগুলো বেটার পারবে সেগুলো আগে লিখবে। এই একটা যদি তোমাদের মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু তোমাদের যখন পরীক্ষা দেবে সেই প্রসেসটা স্লো হবে না। তখন পরীক্ষা শুরু হওয়ার পর ভাবতে হবে না যে কোনগুলো করবো কোনগুলো করবো না, কোনগুলো, এই যে ভাবার এই যে একটা বিষয়, তখন যদি তোমরা করো না তাহলে পুরো প্রসেসটা স্লো হয়ে যাবে, টাইম কনজিউমিং হবে, সময়টা পরে আর পাবে না। তো প্রথম যেটা ভুল হয় যে আমরা প্রশ্নটা ভালো করে পড়ি না, এক্ষেত্রে বলবো প্রশ্নটা খুব ভালো করে পড়বে। আর দ্বিতীয়ত এবার আমি চলে আসি বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ে 20টা প্রশ্ন থাকে, 20টাই অ্যাটেন্ড করতে হয়, কোনো রকম বিকল্প প্রশ্ন এক্ষেত্রে থাকে না। তো 20টা সবসময় মানে হতেই পারে যে 20টা আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে যদি আমরা হয়তো 16টা পাচ্ছি 17টা পাচ্ছি না, সেখানে আমরা ফাঁকা রেখে দেবো, আবার 18টা পাচ্ছি 19টা পাচ্ছি না, ফাঁকা রেখে দেবো। কিন্তু এই ভুলটা কখনোই করো না যে সেটা আবার 4 নম্বর প্রশ্ন লিখতে লিখতে শুধু উত্তর লিখে দিলাম, একটুখানি মানে পূর্ণ বাক্যে উত্তর দিলাম না, শুধু উত্তরটা লিখে দিলাম, বা বড় প্রশ্নের শেষে উত্তরটা লিখে দিলাম। তো এক্সামিনার একটা আশা করেন যে তোমার খাতাটাকে সুন্দরভাবে তুমি প্রেজেন্ট করবে, তো অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর দেবে এবং পর 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 লিখে আসার চেষ্টা করবে। এটা বিভাগ কয়ে। বিভাগ ক্ষয়ে লেখা থাকে যে প্রত্যেকটা উপবিভাগ থেকে অবশ্যই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। 5টা উপবিভাগ থাকে, তো এক্ষেত্রে 16টা কোশ্চেন করতে হয়, মানে অ্যান্সার দিতে হয়। তো অনেক যেহেতু অপশন থাকে, তো অনেকেই পরপর 16টা করে দিয়ে চলে যায়, তো একটা হয়তো দেখা গেল উপবিভাগ অ্যাটেন্ডই করছে না। তো এই ভুলটা করো না, অবশ্যই পড়বে ভালো করে যে প্রত্যেকটা উপবিভাগ থেকেই তোমরা একটা যেন অ্যাটেন্ড করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই উপবিভাগের ক্ষেত্রে ব্যাখ্যা থাকে, বিবৃতি ব্যাখ্যা। এখানে একটা ভুল করে দেখি জেনারেলি, বিবৃতি লিখে ব্যাখ্যায় পুরো উত্তরটা না লিখে ব্যাখ্যা 2, কেউ লিখে দিল ব্যাখ্যা 3। তো যিনি খাতা দেখছেন আমার মনে হয় তার এখানে ভীষণ অসুবিধা হয়, কোয়েশ্চেনটা বারবার উল্টে উল্টে দেখতে হয়। তো তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব এক্সামিনারকে তার কাজটাকে সহজ করে দেওয়া, তাহলে এতে তোমাদের নাম্বার স্কোর করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, নাম্বার এবার হচ্ছে 4 নাম্বারের কোয়েশ্চেন, যেটা 6টা থাকে এবং 6টা যেটা অ্যাটেন্ড করতে হয়। তো এখানে আমি বলবো যে একটা ভুল করে যে প্রথমেই কোয়েশ্চেনে হিট করে, মানে অ্যান্সারে হিট করে। এটা ভুল সম্পূর্ণ বলছি না, তবু একটা খাতাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য বা তোমার মন্তব্যটাকে স্পষ্ট করার জন্য আমি বলবো 2 লাইন ভূমিকা তোমরা উপরে দেবে, 4টে পয়েন্ট দেবে এবং একটু উপসংহার সেখানে লিখবে। তাহলে কি খাতাটা দেখতেও সুন্দর হবে এবং তোমাদের বক্তব্যটা অনেক বেশি স্পষ্ট হবে। আর এক্ষেত্রে একটা একটুখানি স্টুডেন্টদের দেখা যায় যেটা করে, একটাই পয়েন্ট সেটাকে ভেঙে ভেঙে 3টে করছে, মানে এরকম করো না। পয়েন্ট দিতে বলেছে মানে শুধু পয়েন্টগুলোই দিলাম, ভেতরের যে সমস্ত তথ্য সেটা প্রাসঙ্গিক নয়, সেটা যেন না হয়। যেটা পয়েন্ট লিখছো তার প্রাসঙ্গিক তথ্য যেন সেখানে থাকে 4 নম্বরের ক্ষেত্রে। আর 8 নম্বরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে 8 নম্বরের প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে কোনো 8 নম্বর আসে না, এখানে দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে একটা আসে, চতুর্থ পঞ্চম থেকে একটা আসে, ষষ্ঠ সপ্তম থেকে একটা আসে, মানে টোটাল 3টে আসে, একটা করতে হয়। তো এটা যেহেতু বড় প্রশ্ন, খুব মাথা ঠান্ডা করে, মানে 8 নম্বরটা যদি সময় না পাই মানে না হয় তাহলে ভীষণ গায়ে লাগে যদি 8 নম্বর অ্যাটেন্ড না করা যায়। তো 8টা কিন্তু এসে টাইপের কোয়েশ্চেন, বড় প্রশ্ন। প্রথমে ভূমিকা, তারপরে তার বডি স্ট্রাকচার দেবে এবং তারপরে কনক্লুশন বা উপসংহারে তোমরা যাবে। এক্ষেত্রে যেটা খেয়াল করবে যে 5+3 যারা অ্যাটেন্ড করছো তারা দেখবে যে কিভাবে নাম্বারটা বিভাজন করা আছে। তো 5 নাম্বারের জন্য 5 নাম্বারই লিখবে। এমন হয় অনেকে দেখেছি যে যতটা পড়ে এসছে কারণে হয়তো 8 নাম্বারে পড়ে এসছে সেটাই পুরোটাই লিখে দিল, তারপরে আর 3টা লেখার আর সময় সে পেল না। এক্ষেত্রে কিন্তু তোমাদের স্কোর করাটা একটু অসুবিধা হবে, তাই জন্য 5এরটা 5এর মতো করে লিখবে এবং তারপরে 3টার জন্য কিন্তু যথাযথ তোমরা সময় দেবে এবং পুরোটাকে এভাবে পুরো কোয়েশ্চেনটাকে এভাবে কমপ্লিট করবে। তাহলে এই ছোট ছোট ভুলগুলো না করলে আমার মনে হয় ইতিহাসে অনেক অনেক ভালো স্কোর করা যায়। একদমই তাই, ইতিহাস একটা এখন স্কোরিং সাবজেক্ট
জমানা তো পাল্টে গেছে। অনেকদিন আগের যে ধারণা ছিল আমাদের ইতিহাসে অনেক কম নাম্বার হতো, এখন অনেকটাই সেই ধারণা বদলে গেছে। আমি একটু অন্যদিকে চলে যাই। ম্যাডাম বলছিলেন যে প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট। তা আমরা তো জানি আমাদের মাধ্যমিক পরীক্ষায় 3 ঘন্টা 15 মিনিট থাকে। 15 মিনিটটাকে কিভাবে কাজে লাগাবো এবং বাকি যে 3 ঘন্টা সেটাই বা আমরা কিভাবে কাজে লাগাবো সেটা একটু জেনে নেব। আচ্ছা, তো পরীক্ষার হলে ওই সময় সবারই মন একটু চঞ্চলই থাকে। তো প্রপার আমি যেভাবে বলবো সেভাবে যে করতেই হবে এমনটা নয়, তবে করলে কিন্তু খুব ভালো তোমরা রেজাল্ট পাবে। আমি সময়টাকে ভাগ করে দিচ্ছি যে 3 ঘন্টা 15 মিনিট যে সময় থাকে, প্রথমে যে 20 নাম্বারের এমসিকিউ এবং যে 16 নাম্বারের এসএ কিউ থাকে, তো ওটা টোটাল 36 নাম্বার। ওটার জন্য তোমরা নেবে 40 মিনিট সময়। এবং তারপরে যে 11টা 2 নাম্বারের কোশ্চেন থাকে, সেখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নাম্বারের জন্য 4 মিনিট করে নেবে, অর্থাৎ 44 মিনিট। তাহলে পুরো শর্ট কোশ্চেনটা তোমাদের কমপ্লিট হলো। আমি বলবো এরপরই তোমরা বড় কোশ্চেনে যাবে এবং বড় কোশ্চেনটা সুন্দরভাবে তোমরা পয়েন্ট করে মার্ক করে কোনো ইম্পর্টেন্ট লাইন বা কোটেশন সেখানে আলাদা কালি দিয়ে মার্ক করলে এইভাবে কিন্তু পুরোপুরি লিখবে। 25 মিনিট সময় নেবে। তাহলে 40, 44, 25 এবং লাস্টে থাকলো 6টা কোশ্চেন 4 নাম্বারের, সেটা তোমরা ইচ অ্যান্ড এভরি কোশ্চেন 12 মিনিট করে সময় নেবে। তারপরেও কিন্তু তোমরা রিভিশন দেওয়ার বাকি যে 15 মিনিট সেটা কিন্তু তোমরা পাবে এবং সেখানে কিন্তু তোমরা দেখবে কোথায় ভুল ত্রুটি বা কি হয়েছে, কোথায় দাগ নাম্বার পড়েনি, কোথায় আরো তোমরা কিছু লিখতে পারো, সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো। তো এইভাবে এই সময়টা ম্যানেজ করে যদি প্রথম থেকে প্র্যাকটিস করো, যেভাবে বললাম বাড়িতে এই কয়েকটা মাস, তো আমার মনে হয় তোমাদের যে একটা তাড়াহুড়োর ব্যাপার বা সময় পাচ্ছ না, সময়ের অভাবে লিখতে পারিনি, এই তোমাদের অবজেকশন গুলা থাকবে না। একদমই তাই। আমরা টাইম ম্যানেজমেন্টের কথা জেনে নিলাম। ম্যাডাম একটু আগে বলছিলেন না যে 5 নাম্বারের মতো করে পড়ে এসেছি, কিন্তু প্রশ্নটা 3 নাম্বারে পড়ে গেল। আমরা যদি একটু খেলা নিয়ে ভাবি, ধরুন ক্রিকেট খেলা, T20 ম্যাচ হচ্ছে, প্রথম 12 ওভারে কোনো উইকেট পড়লো না, তাহলে দেখা যাবে যে আমার শেষের দিকের রিঙ্কু সিংকে নামিয়ে দেওয়া হলো। মানে আমাদের জাস্ট একটু অ্যাডজাস্টমেন্টের দরকার। আমি পড়ে গিয়েছিলাম 5 নাম্বারের মতো করে, আমাকে তার সারাংশটা তুলে নিয়ে সেটাকে 3 নাম্বারের মতো করে উপস্থাপন করতে হবে। বেশ, অনেকটাই আমরা জানলাম। এরপরে বোধহয় আমরা চলে যাব ম্যাডাম চ্যাপ্টার ওয়াইজ একটু আলোচনায়। আমাদের সবারই এটা খুবই জিজ্ঞাসা ছাত্রছাত্রীদের যে কোনটা ইম্পর্টেন্ট। তা আমরা আগেই শুনে নিয়েছি প্রথম চ্যাপ্টার এবং শেষ চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন অর্থাৎ 8 নাম্বারের প্রশ্ন পড়ে না, কিন্তু সেখান থেকে ছোট প্রশ্ন পড়ছে। তো আমরা এক একটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাডামের কাছ থেকে জেনে নিই কি কি ধরনের প্রশ্ন পড়তে পারে। অবশ্যই কোনো সাজেশন নয়, কারণ আমরা বলি সবসময় যে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটি নাটি পড়তে হবে। তার কারণ একটা মেজর পোর্শন আমাদের শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ এবং 2 নাম্বারের ছোট প্রশ্ন। বেশ, হ্যাঁ, সাজেশন অবশ্যই নয়, কারণ সাজেশন মানে একটা বাউন্ডারিজ এর মধ্যে পড়ে যায় হচ্ছে ব্যাপারটা। তো আমি বলবো যে যাদের খুব ভালো প্রিপারেশন আছে তারা নোট বই এবং বই দুটোই খুব ভালো করে পড়ো তোমরা, কিন্তু যাদের একটু কম প্রিপারেশন আমার মনে হয় তাদের অবশ্যই টেক্সট বইটাকে তারা কিন্তু একদম প্রধান সম্বল বানিয়ে নাও, কারণ ছোটর মধ্যে অনেক কিছু সেখানে থাকে যেখানে আমাদের হয়তো নোটস বইটা অনেক বড়, তো ওদের ভয় পেয়ে যাওয়ার সম্ভাবনা এরকম এখন আসছে, যেহেতু পরীক্ষা আসছে, তো টেক্সটটা খুব ভালো করে পড়ো শর্ট কোয়েশ্চেনের জন্য। অনেক ম্যাডাম অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যে টেস্ট পেপার যখন সলভ করছে ওরা এমসিকিউর একটা পার্ট, এসিকিউর একটা পার্ট করে খাতাতে তুলে রাখছে, সেখানে একটা কোয়েশ্চেন ব্যাংক উইথ আনসার্স এটা তৈরি হয়ে গেল। মানে অনেকটাই 2-3টে টেস্ট পেপার করলে প্রায় অনেকটাই কভার হয়ে যায়। এটা তো খুবই ইম্পর্টেন্ট, মানে টেস্ট পেপার সলভ করা, প্র্যাকটিস সেট যেগুলো সেগুলো দেওয়া, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে ফলো করা, এগুলো কিন্তু ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট। এবং দেখা যাবে এরকম 8-10টা টেস্ট, মক টেস্ট যদি আমরা দিতে পারি তাহলে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আমরা নিজেরাই করতে পারবো। বেশ, আমরা চলে যাব চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আলোচনায়। আচ্ছা, প্রথম অধ্যায় থেকে আসে না ইতিহাসের ধারণা, এখান থেকে তো 8 নাম্বার আসে না, 2 আর 4 আসে। তো 2 নম্বরের গুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ একটু হচ্ছে সামাজিক ইতিহাস কি, বা ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের যে গুরুত্ব কি, সত্যজিৎ রায় বিখ্যাত কেন, নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো, বাংলা চলচ্চিত্রের আদি পর্বে ইতিহাসের বিশ্লেষণ, ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি, ক্রিকেট খেলার ইতিহাস, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর 4 নম্বরের ক্ষেত্রে যেগুলো বলবো, নারী চর্চা ইতিহাসের বৈশিষ্ট্য, এটা কিন্তু ভালো করে পড়বে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে 70 বছর নামের যে আত্মজীবনীর গুরুত্ব, ইন্টারনেটের সুবিধা অসুবিধা, এটাও তো এখনকার দিনের ভীষণ প্রাসঙ্গিক, এবং ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথের
জীবন স্মৃতির গুরুত্ব, এগুলো খুব ভালো করে প্রথম অধ্যায় থেকে করবেন। মানে জীবন স্মৃতি বললাম, 70 বছর, ইন্টারনেটের সুবিধা অসুবিধা, এই তিনটাকে ভীষণ ভালো করে করবেন। আচ্ছা, এরপর আসি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে আমি 4 নম্বরে চলে যাচ্ছি। প্রথমেই 4 নম্বরে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। নীল দর্পণ নাটকে বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন। নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান, গ্রাম বার্তা প্রকাশিকা, এটা 2-এও যেমন ইম্পর্টেন্ট, 4-এও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, নারী মুক্তি আন্দোলনে বামাবোধনী পত্রিকা, আর 19 শতকের বাংলা সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর 8-এ আসি। 8-এ হচ্ছে 19 শতকের বাংলা সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন এবং রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিল। তো এটা হচ্ছে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় প্রতিরোধ এবং বিদ্রোহ। তো তৃতীয় অধ্যায়ের যে সমস্ত 2 নম্বরের কোয়েশ্চেন গুলো আছে একটু ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি, খুদকাটি প্রথা কি, দামিনী কি, এলাকা চাষ বে এলাকা চাষ কি, তারপরে দাদন প্রথা কি, পাবনা বিদ্রোহ কেন হয়েছিল। খুব এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। ফরাজি আন্দোলন বলতে কি বোঝো, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি। আর 4 নম্বরে আছে কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, কোল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। তো আমি বলবো যে নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এবং অরণ্য আইন, এই 3টে খুব ভালো করে পড়ো। এবার 8 নম্বরে যে প্রশ্নটা, সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, সন্ন্যাসী বিদ্রোহের এবং কারণ ও ব্যর্থতা, এটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপর 4র্থ অধ্যায়ে আসি। 4র্থ অধ্যায় হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। সংঘবদ্ধতার গোড়ার কথা 2 নম্বরে মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন, আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা উদ্দীপ্ত হয়েছিল, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, মির্জা গালিব কে ছিলেন, ইলবার্ট বিল বিতর্ক, হিন্দু মেলা প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য, বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী প্রসারে সাহায্য করে, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের মূল বক্তব্য, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার 4-এ চলে আসি। 4-এ হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য, খুব ইম্পর্টেন্ট। ভারতের জাতীয়তাবাদের বিকাশে বিবেকানন্দের বর্তমান ভারতের গুরুত্ব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যটা তোমরা পড়তে পারো। আচ্ছা, এবার প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর 8-এ মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের জাতীয়তাবাদী চরিত্র বিশ্লেষণ করো এবং 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণগুলি আলোচনা করো। তো এটা গেল 4র্থ অধ্যায়। এবার 5ম অধ্যায় হচ্ছে বিকল্প চিন্তা এবং উদ্যোগ, যেটা এখান থেকে 2 নম্বর যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের গুরুত্ব কি, চার্লস উইলকিন্স কে ছিলেন, লাইনোডাইট প্রবর্তনের গুরুত্ব কি ছিল, শ্রীরামপুরের ত্রয়ী কারা, ছাপাখানা শিক্ষা বিস্তারে কি ভূমিকা নেওয়া হয়েছিল, ছাপাখানা কি নিয়েছিল শিক্ষা বিস্তারের ভূমিকা, বাংলাদেশে ছাপাখানা প্রসারের কারণগুলি কি, কাকে বাংলার গুটেনবার্গ বলা হয়, গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন মান 4, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো, কারিগরি শিক্ষার বিষয়ে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের ভূমিকা, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটা অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠায় পরিণত হয় এবং বসু বিজ্ঞান মন্দিরটাও কিন্তু ভালো করে পড়বে 4-এ। আচ্ছা, 8 নম্বরে বাংলার কারিগরি শিক্ষা প্রসারের সংক্ষিপ্ত বিবরণ দাও, খুব ভালো করে পড়বে। মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও, খুব ভালো করে পড়বে এবং বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশনের ভূমিকা, এটাও কিন্তু পড়বে। আচ্ছা, এবার আসি 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায়ে 2 নম্বরে যেটা ইম্পর্টেন্ট, যেগুলো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, মাদারিপাসি কে ছিলেন, মোপলা বিদ্রোহের কারণগুলি কি কি, রামপা বিদ্রোহ কি,
আচ্ছা, বক্স আন্দোলন কি, ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার কি, মিরাট ষড়যন্ত্র মামলা কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন, তো এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ো। আর 4 নম্বরে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে একা বা একতা আন্দোলন, এবং ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা, মিরাট ষড়যন্ত্র মামলা, টিকা, এটা কিন্তু আসার সম্ভাবনা, এগুলো সবই আছে কম বেশি। আচ্ছা, এবং প্রশ্ন নম্বর 8 হচ্ছে যে 20 শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 1925 থেকে 47 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টির কার্যকলাপও আলোচনা করো। আচ্ছা, তো এটা একটা রূপরেখা দিলাম আমি ষষ্ঠ অধ্যায়ে। এবার হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের 2 নম্বর গুলো হচ্ছে রশিদ আলী দিবস কেন পালিত হয়, কবে পালিত হয়েছে, দলিত কাদের বলা হতো, ননিবালা দেবী স্মরণীয় কেন, সরোজিনী নাইডু বিখ্যাত কেন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, সূর্য সেন কে ছিলেন, যতীন দাস স্মরণীয় কেন, সাম্প্রদায়িক বাটোয়ারা কি, পুনা চুক্তি কি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 4 নম্বরে আসি। 4 নম্বরে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক, এটা কিন্তু ভালোভাবে পড়বে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, বাংলার নমশূদ্র আন্দোলন কিভাবে বিকাশ লাভ করেছিল, খুব ভালোভাবে কিন্তু বাংলার নমশূদ্র আন্দোলনটা তোমরা পড়বে। আচ্ছা, এবার প্রশ্ন 8 চলে আসি। 8 হচ্ছে 8ও কিন্তু বাংলা নমশূদ্র আন্দোলনের উদ্ভব এবং বিকাশ খুব ইম্পর্টেন্ট। অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা লেখো, এটাও কিন্তু 8 নম্বরে ইম্পর্টেন্ট। এবার অষ্টম অধ্যায় শেষ অধ্যায়, এবং এখানে তো 8 নম্বরে আসে না, 4 আর 2, হ্যাঁ। তো এখানে 2 নম্বরে হচ্ছে 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, ভারত বিভাজন কি অবশ্যম্ভাবী ছিল, কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয়, এবং সীমানা কমিশন কি, ভারতের উদ্বাস্তু সমস্যা কেন উদ্ভব হয়েছিল, মহারাজ হরি সিং কেন বিখ্যাত, স্যার সিরিল র্যাডক্লিফ কেন বিখ্যাত, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ভারতের স্বাধীনতা আইন, এগুলো নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, এগুলো সব করতেই হবে। তো এইরকম, এবং 4 আছে দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা, এবং উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল, নেহেরু লিয়াকত চুক্তি, জেভিপি কমিটি, এগুলো খুবই একটুখানি মন দিয়ে পড়ো। এই আর কি একদম মোটামুটি ম্যাডাম অনেকগুলো প্রশ্নই বলে দিয়েছেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রশ্নগুলো তাড়াতাড়ি করে তুলতে পারছো না, বারবার রিউইন্ড করে দেখে তোমরা প্রশ্নগুলো তুলে নিও। এতক্ষণ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাডামের কাছ থেকে জেনে নিয়েছি। অনেক ছাত্রছাত্রীর একটা জিজ্ঞাসা থাকে, সেটা হচ্ছে আমরা বড় প্রশ্নের উত্তরটা কিভাবে লিখব। অবশ্যই ম্যাডাম বলেছেন আমাদের একটা ভূমিকা এবং উপসংহার থাকবে। তা বড় প্রশ্ন বলতে 8 নম্বরের প্রশ্নকেই আমরা মোটামুটি জানি। ম্যাডামের কাছ থেকে আমরা জেনে নেব একটা 8 নম্বরের মডেল আনসার কিরকম হওয়া উচিত। আচ্ছা, এরকম যদি প্রশ্ন আসে যে বাংলায় নীল বিদ্রোহ হওয়ার কারণ কি এবং তার ফলাফল, যদি আমরা 5+3 এভাবে ধরে নিই, তো সেই ক্ষেত্রে 8 নম্বরে কিভাবে লিখবে, প্রথমে তোমরা একটা ভূমিকা দেবে। ভূমিকায় কি লিখবে যে 1859 খ্রিস্টাব্দে চাষিদের নীলকর সাহেবরা যে পরিমাণ অত্যাচার করতেন, সেই অত্যাচারের বিরুদ্ধে যে প্রতিবাদ তারা করেছিলেন সেটা নীল বিদ্রোহ নামে পরিচিত, এবং এটা চৌগাছা গ্রাম থেকে শুরু হয়েও পরবর্তীকালে পাবনা জেলা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এই সমস্ত জেলায় এগুলো ছড়িয়ে পড়েছিল, এবং কি পরিমাণ অত্যাচারের তারা শিকার হয়েছিল। তো এইভাবে শুরু করবে, এবং তারপরে লিখবে যে নীল বিদ্রোহের কারণগুলি হয়ে প্রথম পয়েন্ট যেটা দেবে সেটা হচ্ছে নীলকরদের অত্যাচার। নীলকরদের যে অসহনীয় অত্যাচার নীল চাষীদের ওপর, সব থেকে ভালো জমিতে তারা নীল চাষ করাতে বাধ্য করত, দাদন নিয়ে তাদের বলপূর্বক নীল চাষ করাতে হতো, নীল চাষ না করলে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হতো, মেয়েদের সম্মানহানি করা হতো, এবং অকথ্য যে নির্যাতন, শারীরিক নির্যাতনও কিন্তু সেটা চলতো। তাহলে প্রথম পয়েন্ট দেবে নীলকরদের অত্যাচার। দ্বিতীয় হচ্ছে দাদন প্রথা। অভাবের সময় নীল চাষিরা কি করতো,
যে অগ্রিম বিঘা প্রতি 2 টাকা করে তারা দাদন নিত, এবং দাদন নেওয়া মানেই হচ্ছে যে ঋণের জালে জড়িয়ে পড়া। এবং তাদের কিন্তু একদম বংশ পরম্পরায় তারা কিন্তু ঋণটাকে মেটানোর জন্য তাদের কিন্তু এই চাষটা কিন্তু করে যেতেই হতো, এবং না করলেই কিন্তু নীলকরদের যে অত্যাচার সেটা কিন্তু তাদেরকে সহ্য করতে হতো। তৃতীয়ত যে পয়েন্টটা দেবে সেটা হচ্ছে প্রতারণা এবং কারচুপি। কিভাবে তারা প্রতারণা করতো, তারা বাটখারার মাধ্যমে তারা প্রতারণা করতো, তারা বেশি জিনিস কিনে কম দাম দিত। এইভাবে অশিক্ষিত যে নীল চাষিদের অনেকভাবে কিন্তু তাদের কিন্তু মানে কম জিনিস, তাদেরকে বেশি জিনিস নিয়ে কম দাম তারা কিন্তু দিত, এবং তারা নানাভাবে প্রতারণা করতো। এবং এরপর হচ্ছে পঞ্চমাইন হচ্ছে 1830 খ্রিস্টাব্দে যেটা লর্ড উইলিয়াম বেন্টিক করেছিলেন, যে যারা দাদন নিচ্ছে তাদের কিন্তু চাষ করা বাধ্যতামূলক। যদি তারা কোনোভাবে কোনোদিন চাষ করতে অস্বীকার করে তাহলে তাদের কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, তাদের জীবন মানে যে নাশে সেটা পর্যন্ত চলে যেতে পারে। তো এই যে পঞ্চমাইনটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, তো পঞ্চমাইনটা তোমরা এখানে লিখবে। তাহলে কি কি পয়েন্ট আমরা দেখলাম প্রথম থেকে? নীলকরদের অত্যাচার, দাদন প্রথা, পঞ্চমাইন। আচ্ছা, এবার হচ্ছে অবিচার। যেহেতু নীল চাষিরা অশিক্ষিত এরকমই ছিলেন, এবং তাদের যেহেতু পাওয়ার বা পজিশন সবই কম ছিল, কোথাও গিয়ে তারা সুবিচার পেতেন না। আদালত হতো, আইন, বিচার, পুলিশ সকল কিছু কিন্তু নীল কর সাহেবদের পক্ষেই থাকতো। তারা কেউই কিন্তু কোন রকম সুযোগ সুবিধা পেত না নীল চাষিরা। আচ্ছা, এবার যেটা লাস্ট হচ্ছে পত্রপত্রিকার অভাব। এখানে কোনো পত্রপত্রিকারই কিন্তু নীল কর সাহেবদের এগেনস্টে গিয়ে কিন্তু তাদের মুখ খোলার সাহস এই সময় হতো না, এবং কেউই তাদের যে দুর্দশার কথা বা জোর করে যে ভালো ভালো জমিতে যেখানে হয়তো খাদ্যশস্য চাষ করার কথা সেখানে নীল চাষ করতে বাধ্য করা হচ্ছে, এগুলো কিন্তু কেউই তুলে ধরতো না। একমাত্র এই সময় হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু পেট্রিয়ট পত্রিকায়, এবং দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ পত্রিকায় যে নীল চাষীদের দুর্দশার কথা তুলে ধরেছেন। তো এইগুলো কিন্তু তোমরা, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই পয়েন্টগুলো তোমরা সব দেবে। তো এটা হচ্ছে যে নীল বিদ্রোহের কারণ। নীল বিদ্রোহের কারণে যেটা আমরা 5 নাম্বার বললাম সেটার জন্য আমি কিন্তু 6টা পয়েন্ট বলেছি। তো এবার হচ্ছে যে নীল বিদ্রোহের ফলাফলটা কি। তো সেক্ষেত্রে আমি 3 নাম্বারের জন্য 3টে পয়েন্টের কথাই বলবো। নীল কমিশন গঠন। প্রথম পয়েন্ট হচ্ছে নীল কমিশন গঠন। 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন হয়, এবং কৃষকদের জয় প্রতিষ্ঠা হয়, কৃষকদের মনোবল বৃদ্ধি পায়, তাদের মধ্যে কিন্তু একটা জাতীয় চেতনার এই সময় উন্মেষ ঘটে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মহাজনদের কর্তৃত্ব প্রতিষ্ঠা। এখানে নীলকর সাহেবদের পতনের ফলে দেখা যায় কি নিম্নবর্গের যে কর্তৃত্ব সূক্ষ্ম সেটা মহাজনদের হাতে কিন্তু চলে যায়। আচ্ছা, তৃতীয় পয়েন্ট হচ্ছে কৃষক শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে ঐক্য। নীল বিদ্রোহের ফলেই কিন্তু বাংলাতে কৃষক, জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের কিন্তু একটা ঐক্য এই সময় প্রতিষ্ঠিত হয়। তো বেশি কিন্তু লেখার খুব একটা দরকার নেই, তোমরা যে পয়েন্টটা লিখবে সেটা যেন টু দা পয়েন্ট হয়, প্রাসঙ্গিক হয়, সেরকম ভাবেই তোমরা লিখবে। আচ্ছা, এবার তোমরা চলে যাবে উপসংহারে। যে 1858 খ্রিস্টাব্দে কোম্পানি শাসনের অবসানের পরেই কিন্তু নীল বিদ্রোহের ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রথম এটা সংঘবদ্ধ একটা গণবিদ্রোহ হিসাবে পরিচিতি পায়। অমৃতবাজার পত্রিকায় শিশির কুমার ঘোষ লেখেন যে নীল বিদ্রোহ সর্বপ্রথম ভারতবাসীকে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিলেন। এবং এই সময় যখন শিশির কুমার ঘোষ এটা লিখেছেন, এই যে লাস্ট লাইনটা কিন্তু তোমরা ব্ল্যাক কালারে একটু আন্ডারলাইন করে দিতে পারো। তাহলে এটা কিন্তু একটা পয়েন্ট মানে একটা কোটেশন টাইপের হয়ে যাবে, এবং সেটা কিন্তু বেশ মানে তথ্য সমৃদ্ধ হবে। তোমার খাতাটা দেখতেও কিন্তু ভালো লাগবে, আর যতটা সম্ভব চাইবে যে একদম খাতাটাকে সাজিয়ে এক্সামিনারের হাতে প্রেজেন্ট করতে। একদমই। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। কিভাবে খাতাটাকে আমরা সুচারুভাবে পরীক্ষকের কাছে উপস্থাপন করব, কিভাবে আকর্ষণীয় করে তুলবো আমাদের খাতাটা। আমরা এবার সেই আলোচনার দিকে একটু চলে যাব। আচ্ছা, খাতাটা আমি লাস্টে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রেজেন্টেশন। যে খাতাটা তোমরা কিভাবে সাজাবে, এটাই কিন্তু তোমাদেরকে ইমেজ ক্রিয়েট করবে। তোমরা যা পড়ে এসছো সেটা কিভাবে তোমরা প্রেজেন্ট করছো সেটাই কিন্তু তোমাদের মার্কসটা ক্যারি করতে অনেকটা সুবিধা করে দেবে, এবং এটা হচ্ছে বোনাস। সুন্দর করে লিখে এলে কিন্তু এক্সামিনারদের খাতা দেখতেও ভীষণ সুবিধা হয়, এবং তারা কিন্তু মার্কসও সেভাবে দেন। তো খাতা যদি এরকম হয়, এটা যদি তোমার খাতা হয় অবশ্যই তোমরা প্রথমে এরকম একটা দাগ টেনে নেবে, এবং তারপরে এই বাঁ দিকটা যেটা দাগ মার্ক দেবে সেখানে একটু বেশি, কিন্তু 1.5 ইঞ্চি থাকে এবং এখানে 1/2 ইঞ্চি থাকে আমরা জানি। তো এটা কিন্তু নিচে তোমরা একটা দাগ টানতেও পারো, নাও টানতে পারো, ঠিক আছে। খাতার এটা কেটে হবে, এবং এখানে তোমরা দাগ মার্ক দিয়ে লিখতে শুরু করবে।
খেয়াল করবে যেন লিখতে লিখতে তাড়াহুড়োতে কোনোভাবেই যে এখানে যে তোমরা মার্জিন দিয়েছো এইভাবে লিখতে 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 কোনোভাবেই যেন এইভাবে না সরে যায়। একটা খাতাটা কিন্তু ব্যাড ইমপ্রেশন পরে ওখানে জেনারেলি সৌন্দর্যটা একটুখানি কমে যায়। তো প্রথমে একটা 2 নম্বরের আমি কোশ্চেনে এক্সাম্পল দিচ্ছি যে গ্রামবার্তা পত্রিকার বিষয়বস্তু কি। ঠিক আছে, এটা যদি কোশ্চেন আসে যে গ্রামবার্তা পত্রিকার বিষয়বস্তু কি, এটা 2-এ এলো। তো জেনারেলি অনেকে লেখে যে গ্রামবার্তা পত্রিকা প্রকাশিতায় গ্রামবার্তা পত্রিকার যে বিষয়বস্তুগুলো হলো সেগুলো হচ্ছে কৃষকদের যে দুর্দশা, মহাজনদের অত্যাচার এবং নারীদের শিক্ষার কথা তারা বলেছেন। এইভাবে যারা একটানা লিখে দেয় সেখানে কিন্তু 2 মার্কসটা ক্যারি করাটা কিন্তু একটুখানি চাপের হয়ে যায়। সেক্ষেত্রে মানে 2 মার্কসটা আশা করাটা কিন্তু একটু ভুল। সেক্ষেত্রে যদি আমরা লিখি এইভাবে, এখান থেকে যদি স্টার্ট করি যে গ্রামবার্তা পত্রিকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। 1 নম্বর দিয়ে যদি আমরা লিখি যে কৃষকদের দুর্দশা, এবার তোমরা লিখবে যে এখানে যে মহাজনরা, জমিদাররা কিভাবে তারা কৃষকদেরকে শোষণ করতো সেটা এই পত্রিকায় তুলে ধরা হয়েছিল। আচ্ছা, 2 নম্বর দিয়ে লিখবে তোমরা যে নারী শিক্ষার প্রসার। তো এই পত্রিকায় কি গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় কিন্তু নারী শিক্ষার প্রসারের কথাও কিন্তু খুব গুরুত্ব সহকারে এখানে আলোকপাত করা হয়, নারী শিক্ষা প্রসার। তো এই যে এই 2টো পয়েন্ট তোমরা যদি দাও তাহলে এখানে কিন্তু তোমরা 2-এ 2 পেতে বাধ্য, তাই না? তো একবারে না লিখে আমি বলবো যে এরকম ভাবে পয়েন্ট করে লিখলে খুব সুন্দরভাবে তোমরা সাজিয়ে লিখতে পারবে। এবং যখনই এই কোশ্চেনটা লেখা হয়ে যাবে তখনই কিন্তু একটা গ্যাপ দিয়ে এরকম ভাবে শেষ, এটা তোমরা বুঝিয়ে দেবে এক্সামিনারদের, যে মানে পরীক্ষক যিনি থাকবেন, যে এটা শেষ হয়ে যাচ্ছে। তো আবার একটুখানি গ্যাপ দিয়ে কিন্তু নেক্সট কোশ্চেনটা শুরু করবে। হ্যাঁ, কখনোই যে না একদম যে খুব জায়গা কম ছেড়ে লেখা বা খুব ছোট ছোট করে লেখা, এগুলো কিন্তু তোমরা আমি বলবো একটু অ্যাভয়েড করো। আর কোনো একটা বড় প্রশ্ন লিখতে 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 হয়তো এইখানটা শেষ হলো, ঠিক আছে, তোমরা আবার দাগ মার্ক দিয়ে এইখান থেকে কোনো শুরু করার দরকার নেই। তোমরা সেক্ষেত্রে কি পেজটা উল্টে সেক্ষেত্রে আবার পরে গিয়ে নতুন রকম ভাবে নতুন যে কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করছো সেটা কিন্তু তোমরা ওখানে লিখবে। তো এইভাবে কিন্তু তোমরা খাতাটাকে সাজাতে পারো। বা যখনই তোমরা লিখছো কোনো একটা কোয়েশ্চেন যেটা এসছে, ঠিক আছে, এইভাবে ভূমিকা লিখছো, কোনো একটা কোয়েশ্চেনে যদি এরকম আসছে ভূমিকা, ঠিক আছে, ক্ষয় যদি তোমরা লেখো তাহলে এইখান থেকে এইভাবে 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 লিখতে শুরু করবে, এইখান থেকে। হ্যাঁ, একদম এইখান থেকে কিন্তু লেখার দরকার নেই, এইখান থেকে কিন্তু তোমরা লিখলে তোমাদের কিন্তু খাতার যে গেট আপটা সেটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো আমি আশা রাখবো যে পরামর্শগুলো দিলাম তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং তোমরা খুব সুন্দরভাবে ইতিহাস পরীক্ষাটা দিতে পারবে এবং অনেক বেশি মার্কস ক্যারিও করতে পারবে। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে ছাত্রছাত্রীরা আমাদের খাতাটাকে সুন্দরভাবে সুচারুভাবে উপস্থাপন করবে, মার্জিন কেমন ভাবে দেবে, কতটা স্পেস রাখবে, ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা দীর্ঘ আলোচনা করলাম মাধ্যমিকের ইতিহাস বিষয় নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন মৃন্ময়ী ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করব আমাদের সামনের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ইতিহাস বিষয়ের উপরে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করতে পারবো। এই আশা রেখে আমাদের সকল ছাত্রছাত্রীদের শুভ কামনা, শুভেচ্ছা, আমাদের আশীর্বাদ, ভালোবাসা সবকিছু জানিয়ে আজকের মতো স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।